শুনতে পাচ্ছিস? কে কে ওখানে? আমাকে মেরো না, আমাকে 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 ছেড়ে দাও। জেকে বাংলা 12 AM। সবাই দৌড়ে আসো, বাচ্চাটির লাশ ভেসে উঠেছে, করিমের ছেলের লাশ ভেসে উঠেছে। একজন লোকের চিৎকারে গ্রামের সবাই দৌড়ে আসলেন নদীর পাড়ে। সেখানে এসে সবাই দেখলেন সত্যিই নদীর পানির উপর ভেসে উঠেছে একটি বাচ্চার লাশ। আপনারা হয়তো ভাবছেন নদীতে পানির উপরে বাচ্চার লাশ ভেসে উঠল কিভাবে। শুনুন তাহলে। এই গ্রামের নাম রূপপুর, আর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে সুখ নদী। এই নদীর নামটা সুখ নদী হলেও কিন্তু সুখের না। এই সুখ নদীর মাঝে এমন একটা জায়গা আছে যে জায়গাটা খুবই ভয়ানক। এই জায়গায় গ্রামের অনেকেই ডুবে মারা গেছে। গ্রামের মুরব্বীরা বলতো এই জায়গাটা পানির দেও, মানে জিনরা থাকে। এই জায়গায় কেউ গোসল করতে বা অন্য কাজে নামলে সে ডুবে মারা যায়। আপনারা হয়তো বলতে পারেন ডুবে তো মানুষ এমনিও মারা যায়, কিন্তু এই জায়গায় কেউ ডুবে মারা গেলে তার লাশ কেউ খুঁজে পায় না। যে মারা যায় তার লাশ 2-3 দিন পর আপনা আপনি ভেসে ওঠে পানির উপরে। আজ থেকে 4-5 দিন আগের কথা। গল্পের শুরুতে যে বাচ্চাটার কথা বললাম, শেষও আরো 2-3 জন যাদের বয়স 7-8 হবে, এরা খেলা শেষে নদীর সেই জায়গায় গোসল করতে যায়। ওরা গোসল করার সময় হঠাৎ করে একটা বাচ্চা পানিতে ডুবে যায়। ওকে দেখে মনে হচ্ছিল পানির নিচ থেকে ওকে কেউ টেনে নিয়ে গেছে। এটা দেখে তো বাকি বাচ্চারা ভয়ে উপরে উঠে দেয় এক দৌড়। ওরা এক দৌড়ে গ্রামে গিয়ে সবাইকে ঘটনাটা বলায় গ্রামের সবাই দৌড়ে এসে নদীতে নেমে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু সেই বাচ্চাটিকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। গ্রামের সবাই মিলে খুঁজে যখন ওকে পাওয়া গেল না, তখন কান্নার রোল পড়ে গেল নদীর পাড়ে। সেই বাচ্চার মা বাবা সহ আরো অনেকে কাঁদতে লাগলো। বাচ্চাটিকে খুঁজে না পাওয়ায় সবাই বুঝে গেল একে আর খুঁজে কোনো লাভ হবে না। এর লাশ 2-3 দিন পর এমনিতেই ভেসে উঠবে। কথা মতো সেটাই হলো। 2-3 দিন পর এক বিকেল বেলা একজন লোক ওই দিক দিয়ে যাওয়ার সময় দেখেন সেই বাচ্চাটির লাশ ভেসে উঠেছে। এটা দেখে উনি গ্রামের সবাইকে ডাকায় গ্রামের সবাই দৌড়ে আসে নদীর পাড়ে। সবার মতো আমিও আসছি নদীর পাড়ে মামার সাথে। আমার নানা বাড়ি এই গ্রামেই। আমি মামার সাথে নদীর পাড়ে আসতে দেখলাম নদীর ঠিক মাঝখানে সেই বাচ্চাটা ভেসে উঠেছে। নদীর পাড়ে অনেক লোকের ভিড়। বাচ্চাটিকে দেখে একজন নদীতে লাফ দিয়ে তার কাছে যায় ওকে উপরে নিয়ে আসতে, কিন্তু সেই বাচ্চাটা সেখান থেকে এক চুলো নড়ে না। যে পানিতে নেমেছে বাচ্চাটার লাশ উপরে উঠাতে সে এতটা চেষ্টা করছে বাচ্চাটাকে নিয়ে আসার, কিন্তু মনে হচ্ছে বাচ্চাটার লাশ ওখানে আঠার মতো লেগে আছে। অনেক চেষ্টা করেও যখন বাচ্চাটিকে সেখান থেকে উপরে নিয়ে আসা যাচ্ছে না, তখন একজন মুরব্বী ডাক দিয়ে বললেন, ওকে এখানে উপরে তোলা যাবে না, একটু পর আজান হবে। আজান হলে ওকে ওখান থেকে সরানো যাবে, উপরে তোলা যাবে। মুরব্বীর কথায় সেটাই করা হলো। আজানের জন্য সবাই অপেক্ষা করতে লাগলেন। এদিকে আমি মামাকে বললাম, মামা, ও মামা, এটা তো অনেক ভয়ঙ্কর দৃশ্য। ওই ছেলেটার লাশ উপরে উঠতে পারছে না কেন? আমার কথার জবাবে মামা বলল, আর বলো না ভাগিনা, এর আগেও এরকম অনেকবার হয়েছে। বাড়িতে যাওয়ার সময় তোমাকে সব খুলে বলবো, এখন চুপ করে দেখো। মামার কথায় সবার মতো আমিও অপেক্ষা করছিলাম কি হয় কি হয়। এভাবে বেশ কিছুক্ষণ অপেক্ষার পর আজানের ধ্বনি ভেসে আসলো। আজান হতেই দুজন নদীতে লাফ দিয়ে সেই ছেলেটার কাছে গেল আর ছেলেটাকে নিয়ে উপরে উঠল। বাচ্চা ছেলেটাকে নিয়ে উপরে উঠায় ওর মা বাবা সহ আর অনেকে কান্না করতে লাগলেন। এদিকে রাত হয়ে আসছে, এই ভেবে সবাই সেখান থেকে বাচ্চাটাকে নিয়ে গ্রামে চলে গেলেন। এদিকে আমিও মামা দুজনে বাড়ির দিকে যাচ্ছি। তখন আমি মামাকে বললাম, আচ্ছা মামা, তুমি না বললা ওখানে অনেকে ডুবে মারা যায়, তাহলে এই জায়গাটাকে সবাই এড়িয়ে চলে না কেন? আমার কথার জবাবে মামা বললেন, এই জায়গাটা যেমন তেমন জায়গা না রে ভাগিনা, এই জায়গাটা বড়ই অদ্ভুত। রাত হলে নদীর এই জায়গাটায় পানির নিচ থেকে একটা সোনার পুতুল ভেসে ওঠে। এই সোনার পুতুলটা নিতে অনেকেই লোভ করে, নদীতে নামলেই সে আর ফিরে আসে না। লোভে পড়ে অনেকেই মারা গেছে এই জায়গায়। মামার কথায় অবাক হয়ে বললাম, কি সত্যি বলো নাকি? সোনার পুতুল ভেসে ওঠে? মামা, হ্যাঁ, আমি নিজেও কয়েকবার দেখেছি। ওগুলো দুষ্ট জিনের কাজ। ওরা লোভ দেখিয়ে মানুষকে আকৃষ্ট করে ওদের মেরে ফেলে। রাত অনেক হয়ে গেছে, চল তাড়াতাড়ি বাসায় যাই। মামার কথায় আমি আর কথা না বাড়িয়ে মামার সাথে বাড়িতে চলে গেলাম। মামা বাড়িতে যাওয়ার পর আমার কৌতূহল কিন্তু কমেনি, বেড়ে গেছে।
আমি মনে মনে ঠিক করি রাত গভীর হলে আমি যাব সেই নদীর পাড়ে। আমি দেখব সে সোনার পুতুলটা কেমন। কথা মতো রাতের খাবার শেষ করে আমি শুয়ে পড়লাম। আমি কিন্তু ঘুমাইনি। এভাবে বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর সবাই যখন ঘুমিয়ে যায় তখন আমি আস্তে করে উঠে কোনো সারা শব্দ না করে বেরিয়ে পড়ি সেই নদীর দিকে। আমি আস্তে করে উঠে কোনো সারা শব্দ না করে বেরিয়ে পড়ি সেই নদীর দিকে। নিশিরাত, আকাশে সুন্দর চাঁদ উঠেছে। চাঁদের আলোতে আমি হেঁটে যাচ্ছি নদীর দিকে। আমি নানা বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর যাওয়ার পর হঠাৎ পিছনে তাকিয়ে খেয়াল করলাম আমার পিছনে দুটো শিয়াল হেঁটে হেঁটে আসছে। সে শিয়াল দুটোকে দেখে আমি থেমে যাওয়ায় ওরাও থেমে গেল। ওরা থেমে যাওয়ায় আমি আবারও হাঁটতে লাগলাম। এদিকে শিয়াল দুটো আবার আমার পিছনে হাঁটতে লাগলো। আমি হাঁটলে ওরাও হাঁটে, আমি থেমে গেলে ওরাও থেমে যায়। সেই শিয়াল দুটোর এমন আচরণে আমি এবার ভয় পেয়ে যাই। একে তো একটা নির্জন গ্রাম, তার উপর আবার আমি একা। এগুলোকে আসলে শিয়াল নাকি শিয়াল রূপে কোনো জিন? মনের মধ্যে ভয় চলে আসলো মুহূর্তের মধ্যে। আমি শিয়াল দুটোকে দেখে ফোনের লাইট জ্বালিয়ে দাঁড়িয়ে পড়লাম, কেননা আমি হাঁটার সময় যদি পেছন থেকে শিয়াল দুটো আক্রমণ করে তখন কি হবে। আমি দাঁড়িয়ে আছি চুপ করে, ওদিকে শিয়াল দুটো দাঁড়িয়ে আছে আমার পেছনে। এমন সময় হঠাৎ করে কোথা থেকে জানি ভেসে আসলো কুকুরের ডাক। কুকুরের ডাক ভেসে আসায় সে শিয়াল দুটো দৌড়ে চলে গেল পাশে থাকা জঙ্গলের ভেতর। কুকুরের ডাকে শিয়ালগুলো পালানোর সময় আমার ভয় কেটে গেল। ওগুলো তাহলে কোনো জিন ছিল না, নর্মাল কোনো শিয়াল ছিল। যাই হোক, শিয়াল দুটো চলে যাওয়ার পর আমি সেখানে আর দেরি না করে সোজা চলে যাই নদীর পাড়ে, সেই জায়গার কাছে যেখানে পানির উপরে সোনার পুতুল ভেসে ওঠে। আমি সেখানে যাওয়ার পর সেই জায়গা থেকে একটু দূরে একটা ঝোপের আড়ালে লুকিয়ে সেই নদীর দিকে তাকিয়ে রইলাম। এভাবে আমি সেদিকে তাকিয়ে আছি তো আছি। এভাবে 1 থেকে 1.5 ঘন্টা কেটে যাওয়ার পর আমি হঠাৎ দেখতে পাই পানির উপর থেকে আস্তে আস্তে একটা আলোর ঝলকানি ভেসে উঠছে। সেই আলোর ঝলকানিটা ভেসে ওঠার পর আমি দেখতে পারি এটা কোনো আলোর ঝলকানি না, এটা সেই সোনার পুতুলটা যেটা থেকে আলো বের হচ্ছে। মামার মুখে এটার গল্প শুনেছি, কিন্তু এখন নিজের চোখে দেখে ভয়ও করছে, ভালোও লাগছে। আমি কোনো সারা শব্দ না করে সেখানে চুপ করে বসে দেখছি। আমি আরো দেখলাম সেই সোনার পুতুলটা ভেসে ওঠার একটু পর সেখানে একটা সুন্দর বাচ্চা ভেসে উঠল। বাচ্চাটার মাথায় একটা চকচকে সোনার মুকুট পরা। সুন্দর বাচ্চা ওই সেই পুতুলটা দেখে আমার কোনো ভয় করেনি। আমার ভয় করে তখন যখন আমি দেখলাম সেই বাচ্চাটির পিছনে ভেসে উঠল দুটো ভয়ঙ্কর জিন। সেই জিন দুটোকে দেখে ভয় আমার শরীর কাঁপতে শুরু করছিল। এদিকে এমন অবস্থায় আমি দেখলাম সেই বাচ্চাটির চারদিকে পানির ঘুরপাক সৃষ্টি হলো। মনে হচ্ছে পানি বাচ্চাটির চারপাশে ঘুরছে আর বাচ্চাটি সেই পুতুলটা নিয়ে খেলা করছে। এমন দৃশ্য দেখার পর আমি আর সেখানে ঠিক থাকতে পারিনি। আমি বুঝতে পারছি আমি যে এখানে লুকিয়ে লুকিয়ে দেখছি, এটা যদি ওরা কোনোভাবে বুঝতে পারে তাহলে আমাকে এখানেই মেরে ফেলবে। এসব চিন্তা করে আমি সেখান থেকে খুব সাবধানে বের হয়ে এক দৌড়ে নানা বাড়িতে চলে আসি। নানা বাড়িতে এসে রুমে গিয়ে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে মামার ডাকে ঘুম ভেঙে যায় আমার ঘুম ভেঙে যেতে মা বলে, সর্বনাশ হয়ে গেছে ভাগিনা, তাড়াতাড়ি চল, নদীর পাড়ে যেতে হবে, একটা ঘটনা ঘটেছে। শুনলাম মেম্বার সাহেবও আসছে সেখানে। মামার কথায় বুকের ভেতর ধুকপুক করে উঠল। আমি তো রাতের বেলা গিয়েছিলাম নদীর পাড়ে, এতে আবার কোনো সমস্যা হলো নাকি? এসব ভাবতে ভাবতে মামাকে বললাম, কি হয়েছে মামা, নদীর পাড়ে কি হয়েছে? আমার কথায় মামা বললেন, চল আগে, সেখানে গেলে জানতে পারবো। মামার কথায় ভয়ে ভয়ে ওনার সাথে চলে গেলাম নদীর পাড়ে। সেখানে যাওয়ার পর দেখলাম অনেক মানুষ জড়ো হচ্ছে সেখানে। আমিও মামা সেখানে যাওয়ার পর শুনলাম এক অবাক করা ঘটনা। গত রাতে বাজি ধরে এখানে আসা একটা ছেলেটা এখানে আসার পর আর ফিরে যায়নি, এখানেই ডুবে মারা যায়। সেই ছেলের 2জন বন্ধু সেখানে উপস্থিত ছিলেন। ওরা মন খারাপ করে বলেন আসলে ও জিনে ভূতে বিশ্বাস করতো না। এইখানে রাত হলে পানিতে সোনার পুতুল ভেসে ওঠে এটা ও বিশ্বাস করেনি, তাই ওর সাথে বাজি ধরি। ও এখানে আসে আর পানিতে নেমে সে পুতুলটা নিতে যায়। সে পুতুলটা নিতে পানিতে নামার পর ডুবে মারা যায়। আমরা সেখানে যাওয়ার পর আরো জানতে পারি যে ছেলেটা গত রাতে ডুবে গেছে সে হলো এই মেম্বার সাহেবের ছেলে। মেম্বার সাহেবের ছেলে ডুবে গেছে, বিষয়টা বুঝতে পারছেন। মেম্বার ছেলেকে হারিয়ে একদম পাগলের মতো ছটফট করছেন। ছেলে পানিতে ডুবে যাওয়ায় ডুবুরিদের নিয়ে আসেন। ডুবুরি আসার পর অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু তাকে কোথাও খুঁজে পান না। এমন অবস্থায় গ্রামের একজন মেম্বার সাহেবকে বলেন, মেম্বার সাহেব, এই ডুবুরিরা কিছুই করতে পারবে না, আপনারা জানলা ডুবুরিকে নিয়ে আসেন।
জালাল ডুবুরির কথা শুনে মামাকে জিজ্ঞেস করলাম, মামা এই জালাল ডুবুরি আবার কে? আমার কথা মামা বললেন, ভাগিনা, এই জালাল ডুবুরি বাড়ির পাশের এক গ্রামে থাকে। ওনার একটা বিশেষ গুণ আছে, উনি এক ডুবে পানির নিচে 1.5-2 ঘন্টা থাকতে পারে। এই গুণটা উনি এমনি এমনি পাননি। একদিন নদীর পাড়ে সাপরূপে চলাফেরা করার সময় বিপদে পড়ে একটা জিনের বাচ্চা। জালাল ডুবুরি ওই বাচ্চাটিকে বাঁচানোর ফলে জিনেরা ওনার উপর খুশি হয় আর ওনাকে এই বিশেষ গুণটা দান করেন। জিনের গুণ নেবার পর আল্লাহর রহমতে উনি পানির নিচে অনেক সময় ধরে থাকতে পারেন। পানির নিচে কোনো জিন যদি কোনো মানুষকে তাদের কাছে নিয়ে যায়, তাহলে এই জালাল ডুবুরি গিয়ে সেই জিনদের সাথে কথা বলে আর সেই মানুষটিকে জীবিত বা মৃত উদ্ধার করে নিয়ে আসে। মামার কথা শেষ হতে না হতে মেম্বার সাহেব দুজনকে বললেন সেই জালাল ডুবুরিকে ডেকে নিয়ে আসতে। মেম্বার সাহেবের কথায় দুজন গিয়ে জালাল ডুবুরিকে নিয়ে আসলেন। জালাল ডুবুরি সেখানে আসায় মেম্বার বললেন, জালাল ভাই, তোমার অনেক নাম ডাক শুনেছি আমি। আমার ছেলেটা এখানে ডুবে গেছে, তুমি একটু ভালো করে খুঁজে দেখবে ভাই। আমি অন্য ডুবুরিদের দিয়ে খুঁজেছি, কিন্তু আমার ছেলেকে কোথাও পাইনি। মেম্বার সাহেবের কথায় জালাল ডুবুরি বললেন, মেম্বার সাহেব, আপনার ছেলে বেঁচে আছে না মারা গেছে সেটা আল্লাহ জানেন। আমি দেখি আপনার ছেলের কোনো খোঁজ পাই কিনা। আপনি চিন্তা করবেন না, আমি নামছি নদীতে। এই বলে জালাল ডুবুরি নদীর হাঁটু পানিতে নেমে চোখ বন্ধ করে বিড়বিড় করে কি জানি পড়ে। আল্লাহর নাম নিয়ে নদীতে ডুব দেয় সে। জালাল ডুবুরি ডুব দেওয়ার পর উপরে থাকা আমরা সবাই অপেক্ষা করতে থাকি কি হয় সেটা দেখার জন্য। এভাবে অপেক্ষা করতে করতে কেটে যায় 1 ঘন্টা। 1 ঘন্টা একটা মানুষ কিভাবে পানির নিচে থাকতে পারে এসব ভাবছি আমি। এমন অবস্থায় হঠাৎ করে জালাল ডুবুরি উপরেও ভেসে উঠলেন আর সাথে করে নিয়ে আসলেন মেম্বার সাহেবের ছেলের লাশ। ছেলের লাশ দেখে মেম্বার সাহেব ও তার স্ত্রী সহ অনেকেই কান্না করতে থাকে। এদিকে জালাল ডুবুরি উপরে ওঠার পর গ্রামের সবাই তাকে জিজ্ঞেস করে, জালাল তুমি পানির নিচে এতক্ষণ ডুবেছিল কিভাবে, আর মেম্বার সাহেবের ছেলের লাশই বা পেলে কোথায়? গ্রামের অনেকের কথা জবাবে জালাল ডুবুরি একটা অবাক করা কথা বলেন। জালাল ডুবুরি বলেন, আমি যখন পানির গভীরে গিয়ে মেম্বার সাহেবের ছেলেকে খুঁজতে থাকি, তখন হঠাৎ আমি দেখি আমার ডান ও বাম পাশে মাছের মতো 2টো অবয়ব দাঁড়িয়ে আছে। ওদের মুখ ছিল বানরের মতো, কিন্তু নিচের দিকে মাছের মতো। এরকম 2টো অবয়ব আমাকে ধরে পানির আরো গভীরে নিয়ে যেতে থাকে। এভাবে কিছুক্ষণ পর আমি এক অজানার জায়গায় চলে যাই। আমি দেখি পানির নিচে একটা জায়গা, যেখানে যাওয়ার পর আমি নিঃশ্বাস নিতে পারছিলাম। আমি সেখানে যাওয়ার পর ওখানে অনেক জিনদের দেখতে পাই। ওই জিনদের যে সর্দার, তখন উনি আমাকে বলে, জালাল কেমন আছো? অনেকদিন পর তোমার সাথে আমার দেখা। তুমি একদিন আমার ছেলের জীবন বাঁচিয়েছো, তাই আমরা তোমায় একটা বিশেষ গুণ দিয়েছি। তুমি এখানে কেন আসছো আমি জানি। তুমি ওই ছেলেটাকে নিতে আসছো, তাই না? কিন্তু তুমি তো ওকে নিয়ে যেতে পারবে না। ও অনেক লোভী, আমাদের পূর্বপুরুষের সম্পদ ওই সোনার পুতুলটার উপর লোভ দিয়েছে। গভীর রাতে ওই নদীর পাড়ে এসে আমাদের সম্পদ সোনার পুতুলটা নিয়ে যেতে চেয়েছে, তাই আমরা ওকে আমাদের কাছে নিয়ে আসি আর ওকে মেরে ফেলি। জিন সর্দারের কথায় আমি ওদের বলি, আপনারা তো ওকে মেরেই ফেলেছেন। ওর মা বাবা সহ আর অনেকেই ছেলেটার জন্য কান্না করছে। আপনারা অন্তত ওর লাশটা আমাকে দিয়ে দিন। আমার কথায় তখন জিন সর্দার বলেন, ঠিক আছে, তোমার কথা আমি রাখলাম। তুমি ছেলেটার লাশ নিয়ে যাও আর সবাইকে বলে দাও এই জায়গায় যেন কেউ গোসল বা অন্য কাজে নেমে আমাদের ডিস্টার্ব না করে, না হলে তাদেরকে মেরে ফেলবো। জালাল ডুবুরির মুখে কথাগুলো শুনে সবাই অনেক অবাক হয়। আমিও অনেক অবাক হই, কেননা এরকম ঘটনা আমি জীবনের প্রথম শুনলাম। এদিকে মেম্বার সাহেবের ছেলের লাশ নিয়ে তারা চলে যায়। আমি মামার সাথে ফিরে যাই নানা বাড়িতে। নানা বাড়ি গিয়ে সেখানে আরো 2 দিন থাকার পর আমি বাড়িতে চলে যাই। বাড়ি যাওয়ার পর আমার বন্ধুদের এই ঘটনা বলায় ওরা অবাক হয়ে বলে, রাসেল বলল, কি বলিস, এটা সত্যি ঘটনা নাকি মিথ্যা? বন্ধু রাসেলের কথায় আমি বললাম, আরে মিথ্যা না, আমি নিজে দেখেছি এসব। নদীর ওই জায়গায় রাত হলে সোনার পুতুল ভেসে ওঠে। আরাফাত বলল, নিশাদ, তুই আমাদের বানিয়ে বানিয়ে গল্প বলছিস না তো? আমি বললাম, না রে ভাই, আমি সত্যি বলছি। রাসেল বলল, আচ্ছা তাই তাহলে চল, আমাদেরকে ওখানে নিয়ে যা, আমরাও দেখব। রাসেলের কথায় ওকে বললাম, এই না না, ভুলেও মুখে আনবি না এই কথা, ওই জায়গাটা অনেক ভয়ঙ্কর, ওখানে যাওয়া যাবে না। বিউটি বলল, কেন নিশাদ, ওখানে গেলে কি হবে? আমরা শুধু ওখানে গিয়ে দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখব, দেখেই চলে আসব। বিউটির কথা আমি বললাম,
কি বলে, তুমি কি সত্যি যাবে ওখানে? বিউটি বলল, হ্যাঁ যাব। তোমার কথা শুনে আমার দেখার খুব ইচ্ছে করছে ওই জায়গাটা। আমি কখনো এসব জিন পরি বা তাদের কোনো কিছু দেখিনি। আমার বাবা একজন কবিরাজ, তবুও আমি এসব কিছু দেখিনি। বিউটির কথা ওকে বললাম, তুমি যেতে চাইছো, তাহলে আমি আর কি বলবো, আমি রাজি। আরাফাত বলল, এখন তো রাজি হওয়াই, জিএ বলছে ওর কথা তো ভালো লাগবেই, ওকে তো নিয়ে যেতে মন চাবে। আমি বললাম, আরে বিষয়টা তেমন না, তোরা যেতে চাইছিস তাই আর কি রাজি হলাম। তবে আবারও বলছি, জায়গাটা কিন্তু ভয়ঙ্কর, আর আমরা সেখানে দিনের বেলা গেলে কিছুই দেখতে পাবো না, সেখানে রাতে যেতে হবে। আমার কথায় রাসেল, আরাফাত, বিউটি সবাই রাজি হলো। সবাই রাজি হওয়ায় আমরা ঠিক করলাম আগামীকাল সন্ধ্যায় যাব সেই জায়গায়। কথা মতো সেটাই করলাম। পরের দিন সন্ধ্যা হওয়ার আগেই আমরা রওনা করলাম সেই নদীর পাড়ের দিকে। বেশ কিছুক্ষণ পর সন্ধ্যার দিকে আমরা পৌঁছে গেলাম নদীর সেই জায়গায়। সেখানে যাবার পর একটু দূরে আমরা অপেক্ষা করতে লাগলাম। ওখানে ঝোপের আড়ালে আমরা বসে আছি। এদিকে রাসেল তখন বলল, কিরে নিশাদ, কই, এখানে তো কিছুই দেখছি না। রাসেলের কথা জবাবে ওকে বললাম, আরে রাত আর একটু গভীর হোক, দেখতে পাবি, চুপ করে বসে থাক। আমার কথায় ওরা সবাই চুপ হয়ে রইল। এদিকে আরো কিছুক্ষণ পর পানির নিচ থেকে ভেসে উঠল সেই সোনার পুতুলটা। সেই পুতুলটা ভেসে উঠায় রাসেল, আরাফাত, বিউটি সবাই অবাক হয়ে দেখতে লাগলো। এদিকে সেই সোনার পুতুলটা ভেসে ওঠার একটু পর সেখানে আরো কয়েকটা অবয়ব ভেসে উঠল। আমরা দূর থেকে ঝোপের আড়াল থেকে দেখছি এসব। হঠাৎ আমরা দেখলাম নদীর উপরের তীরে দুটো কালো অবয়ব একটা মেয়েকে টেনে ওই নদীতে নামানোর চেষ্টা করছে। এসব দেখে আমি বললাম, আরে দেখ ওদিকে কে, ওরা একটা মেয়েকে টেনে পানিতে নামানোর চেষ্টা করছে। আমার কথা শেষ হতে না হতে আরাফাত বলল, আরে বিউটি কোথায়? নিশাদ, বিউটি কই? আরাফাতের কথায় পিছনে তাকিয়ে দেখি বিউটি আমাদের সাথে নেই। সর্বনাশ, তাহলে ওই মেয়েটাই বিউটি। এই ভেবে সামনে পিছন না ভেবে ঝোপের আড়াল থেকে বেরিয়ে দৌড়ে সেখানে গেলাম। আমরা সেই অবয়ব দুটো ওই মেয়েটার কাছে যেতে দেখলাম এই মেয়েটা আর কেউ না, এটাই বিউটি। আমরা ওর কাছাকাছি যেতে সেই অবয়ব দুটো বিউটিকে নদীতে নামাতে সক্ষম হয়, আর আমরা কিছু বুঝে ওঠার আগে ওরা বিউটিকে পানির নিচে নিয়ে যায়। আমরা শেষবার শুধু বিউটির একটা কথাই শুনেছি। বিউটি বলেছে, নিশাদ, বাঁচাও আমাকে। কথাটা বলা শেষ হতেই ও পানির নিচে ডুবে যায়। বিউটি ডুবে যাওয়ার সাথে সাথে সেখানে সব স্বাভাবিক হয়ে যায়। সেখানে কোনো পুতুল বা অবয়ব দেখা যায় না। আমাদের চোখের সামনে এরকম একটা ঘটনা ঘটায় আমরা যেন পাথর হয়ে গেছি। নিজের চোখে যেন বিশ্বাস করতে পারছি না। এখন বাড়িতে গিয়ে কি জবাব দিব, বিউটির মা বাবাকে কি বলবো, এসব ভাবতে ভাবতে সেখানে বসে পড়লাম। বিউটিকে এভাবে হারাবো ভাবতে পারিনি। ও পানির নিচে ডুবে যাওয়ায় আমরা সারা রাত নদীর পাড়ে অপেক্ষা করি, কি জানি বিউটির কোনো খোঁজ মেলে কিনা। কিন্তু না, বিউটির কোনো খোঁজ না পেয়ে সকালবেলা বিউটির বাড়িতে খবর দিলাম। এদিকে সকাল হতেই গ্রামের অনেকে এসে জড়ো হয়েছে সেখানে। বিউটির মা বাবাকে খবর দেওয়ায় কিছুক্ষণের মধ্যে ওরা চলে আসলো। ওরা আসায় আমরা সব ঘটনা ওনাকে খুলে বলি। সব শুনে বিউটির মা বাবা আমাদের সাথে অনেক রাগারাগি করে, কেন ওদের না জানিয়ে ওকে এখানে নিয়ে এসেছি। বিউটি হারিয়ে গেছে, তাই বিউটির বাবা ওই জালডুবুরিকে নিয়ে আসলেন আর অনেক অনুরোধ করলেন। জালডুবুরিকে অনেক অনুরোধ করায় উনি ওনার নিয়ম মোতাবেক নদীতে নেমে পানিতে ডুব দিলেন। উনি ডুব দেওয়ার 1 ঘন্টা পর আবার উপরে ভেসে উঠলেন। উনি উপরে ভেসে উঠায় আমার তো অবস্থা খারাপ, কি জানি উনি বিউটির লাশ নিয়ে ফিরে আসেন কিনা। এই ভেবে জালডুবুরির দিকে তাকিয়েছিলাম, কিন্তু জালডুবুরি বিউটিকে না নিয়ে একাই ফিরে আসলেন। উনি ফিরে আসায় বিউটির বাবা ওনাকে জিজ্ঞেস করলেন, ভাই আপনি একা আসলেন যে, আমার মেয়ের কি কোনো খবর পাননি? ও বেঁচে আছে না মারা গেছে? এই বলে বিউটির মা বাবা কান্না করতে লাগলেন। ওদের কান্না দেখে জালডুবুরি বললেন, আপনাকে কান্না করতে হবে না, আপনাদের মেয়ে বেঁচে আছে, ও মারা যায়নি। কি, বিউটি মারা যায়নি, বেঁচে আছে? কোথায় কোথায় ও, আমার মেয়ে কোথায়? বিউটির বাবার কথায় জালডুবুরি বললেন, আমি যখন পানির গভীরে যাই তখন আমাকে একদল জিন ধরে, তাদের সর্দারের কাছে নিয়ে যায়। আমি সেই সর্দারকে চিনি, উনিও আমাকে চেনেন। আমি সেখানে যাওয়ার পর ওই জিনের সর্দারকে বলি, আপনি বিউটি নামের মেয়েটাকে কেন ধরে নিয়ে আসছেন? ওই মেয়েটার তো কোনো দোষ নেই, ও তো আপনাদের সোনার পুতুলের প্রতি কোনো লোভ করেনি, বা আপনাদের থাকার জায়গায় এই নদীতেও নামেনি, তাহলে ওকে কেন ধরে নিয়ে আসছেন? আমার কথায় সেই সর্দার বললেন, জালাল তুমি ভুল ভাবছো, ওই মেয়েটাকে আমি বা আমাদের গোত্রের কেউ ধরে নিয়ে আসেনি। ও
ওই মেয়েটাকে ধরে নিয়ে এসেছে ইফরিত গোত্রের জিনেরা। তুমি হয়তো ভাবছো এই পানির নিচে শুধু আমাদের বসবাস। এটা না, তোমাকে যদি সহজভাবে বলি, এটা আমাদের জিনদের দুনিয়া। এখানে নানা গোত্রের জিনেরা বাস করে। এক এক গোত্রের থাকার জায়গা আলাদা আলাদা। আমরা ওই মেয়েকে ধরে নিয়ে আসিনি, ওই মেয়েটাকে ইফরিত গোত্রের জিনেরা ধরে নিয়ে এসেছে। আর ইফরিত গোত্রের জিনেরা অনেক শক্তিশালী, ওদের সাথে আমরা পারবো না। ওরা কেন মেয়েটাকে ধরে নিয়ে এসেছে, এর কারণ কি, সেটা আমি বা আমার গোত্রের কেউ বলতে পারবে না। বললে ওদের সাথে আমাদের শত্রুতা শুরু হবে। আমি এটার ব্যাপারে তোমাকে বেশি কিছু বলতে পারবো না, শুধু এতটুকু বলবো, মেয়েটা মারা যায়নি, ও বেঁচে আছে। জালাল, তুমি আমার পরিচিত, তাই তোমাকে সবটা বললাম। তুমি চলে যাও, ইফরিত জিনদের কাছে তুমি যেও না। ওরা তোমাদের উপরে গিয়ে তোমার ক্ষতি করতে পারে। তোমার ভালোর জন্য বলছি, তুমি ফিরে যাও। জালাল ডুবুরির মুখে কথাগুলো শুনে আমরা সবাই বেশ অবাক হই। বিউটিকে সেই ইফরিত গোত্রের জিনেরা কেন ধরে নিয়ে যাবে? ওর সাথে ওদের শত্রুতা কিসের? জালাল ডুবুরির কথা শুনে বিউটির মা বাবা কি জানি ভাবতে লাগলেন মনে মনে। এর ঠিক কিছুক্ষণ পরে ওরা চলে গেলেন বাড়িতে। বিউটির মা বাবা বাড়িতে যাওয়ার পর গ্রামের সবাই চলে গেলেন সেখান থেকে। সবাই চলে যাওয়ায় কিন্তু আমি কোথাও যাইনি। আমি তখন জালাল ডুবুরিকে বলি, চাচা, আপনাকে একটা কথা বলবো, রাখবেন? আমার কথায় উনি জিজ্ঞেস করায় আমি বললাম, আমি যাব জিনদের দুনিয়ায়। আমার কথা শুনে উনি বললেন, কি বলো, পাগল হলে নাকি? যাও, বাড়িতে ফিরে যাও, এসব সহজ না বাবা। ওনার কথায় আমি ওনার হাত ধরে বললাম, চাচা, আমি জানি এটা সহজ নয়, কিন্তু এটা আমার করতে হবে। আমি এটাকে ভালোবাসি, ভালোবাসা ছাড়াও ও আমার জন্য এখানে আসছে, আমার জন্য বিপদে পড়েছে। আমি ওকে বাঁচাতে যা যা করতে হয় তা করব। এতে আমার মৃত্যু হলে হবে। আপনি দয়া করে আমাকে জিনদের দুনিয়া যাওয়ার জন্য সাহায্য করুন। আমার কথা ও অনুরোধে উনি বললেন, আসো আমার সাথে, আসো। এই বলে উনি আমাকে ও আমার বন্ধু রাসেল ও আরাফাতকে নিয়ে ওনার বাড়িতে চলে গেলেন। সেখানে যাওয়ার পর উনি বললেন, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুমি যেহেতু এত করে অনুরোধ করছো, আমি তোমাকে আমার পরিচিত জিনদের সাথে কথা বলিয়ে দেব। পরে ওরা যা হয় করবে, এর বেশি আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। ওনার কথায় আমি রাজি হলাম। আমি রাজি হওয়ায় উনি বললেন, ঠিক আছে, তোমরা আমার বাড়িতেই থাকো, আর রাতে তোমাকে নিয়ে আমি যাব জিনদের দুনিয়ায়। দিনের বেলা গেলে নদীর পাড়ে অনেক লোকজন জড়ো হবে, সেজন্য। ওনার কথায় রাজি হয়ে দিনটা ওনার বাড়িতেই কাটিয়ে দিলাম। রাত হতে উনি বললেন, চলো, এখন আমাদের যাওয়ার সময় হয়েছে। জালাল ডুবুরির কথায় আমি রাসেল ও আরাফাতকে জড়িয়ে ধরে বললাম, ভাই, জানি না কি হবে, আমার জন্য দোয়া করিস, আল্লাহর রহমতে আমি যেন বিউটিকে নিয়ে আসতে পারি। এই বলে জালাল ডুবুরির সাথে চলে আসলাম নদীর পাড়ে। সেখানে আসার পর জালাল ডুবুরি আমাকে বললেন, শোনো, এখন এই নদীতে নেমে আমি তোমাকে নিয়ে ডুব দিব। আমরা ডুব দেওয়ার পর একটু গভীরে যেতে জিনেরা আমাদেরকে টেনে তাদের দুনিয়া নিয়ে যাবে। তুমি কিন্তু ভয় পেও না, দরকার হয় চোখ বন্ধ করে থাকবা, আমি বললে চোখ খুলবা। এই বললে উনি আমার হাত ধরে পানিতে নামলেন। এরপর বিসমিল্লাহ বলে দুজনে একটা ডুব দিলাম। নদীতে ডুব দেওয়ার কিছুক্ষণ পর জালাল ডুবুরির কথার মতো সেটাই হলো। হঠাৎ দুজন জিন এসে আমাদের ধরে পানির আরো গভীরে নিয়ে যেতে লাগলো। এই দৃশ্য দেখে আমার অনেক ভয় করলেও আমি চুপ করেছিলাম। এভাবে কিছুক্ষণ পর আমরা চলে গেলাম এক অজানা জায়গায়। পানির নিচে যেন আলাদা একটা জগৎ, সেখানে কোনো পানি নেই, আর আমি ওখানে নিঃশ্বাস নিতে পারছি। আমরা সেখানে যাওয়ার পর আমি দেখলাম অনেক জিন। জিনদের দেখে আমি জালাল ডুবুরির গা ঘেঁষে দাঁড়ালাম। এদিকে সেখানে যাওয়ায় সেখানকার জিনের সর্দার বললেন, জালাল, তুমি আবার কেন এসেছো? তোমার সাথে এই ছেলেটা কে? জিন সর্দারের কথায় জালাল ডুবুরি বললেন, সর্দার, যে মেয়েটাকে ইফরিত জিনেরা ধরে নিয়ে গেছে, সেই মেয়েটাকে ভালোবাসে এই ছেলেটি। ছেলেটাকে আমি অনেক নিষেধ করার পরও ও শুনল না। আমাকে অনেক অনুরোধ করলো ওকে যেন এই জায়গায় নিয়ে আসি। ওর অনেক অনুরোধে ওকে আমি নিয়ে আসছি। এখন আপনি যদি এই ছেলেটাকে ইফরিত জিনদের ঠিকানা বলেন, তাহলে ওর অনেক উপকার হয়। আমিও আশা করি আপনি একে সঠিক পথ দেখিয়ে দিবেন। জালাল ডুবুরির কথায় জিন সর্দার বললেন, জালাল, তুমি যেহেতু বলছো আর ছেলেটা যখন সাহস করে আসছে, তাহলে আমি ওকে সঠিক ঠিকানা বলে দিচ্ছি। এর বেশি আমি করতে পারবো না। আমি বা আমার গোত্রের জিনেরা এই ছেলেটাকে নিয়ে কোথাও যেতে পারবো না, ওকে একাই যেতে হবে। এই বলে সেই জিন সর্দার আমাকে বললেন, শোনো, এখন একটা জিন তোমাকে নিয়ে একটা জায়গায় যাবে। সেখানে গিয়ে ও তোমাকে একটা রাস্তা দেখিয়ে দিবে। তুমি ওই রাস্তা দিয়ে হাঁটতে থাকবে। মনে রাখবে, তোমাকে পিশাচ জিনদের রাজ্য পার করে যেতে হবে।
পিশাচ জিনেরা কিন্তু ভয়ঙ্কর রূপ নিয়ে থাকে, ওদের দেখে ভয় পাবে না। তুমি ওদের দিকে না তাকিয়ে হাঁটতে হাঁটতে একসময় একটা জায়গায় যাবে, সেখানে গিয়ে দেখবা সেই রাজ্যটা খুব সুন্দর, সুন্দর সুন্দর প্রাসাদ আর জিনগুলো সুন্দর রূপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওরকম জায়গা আর সুন্দর জিনদের দেখলে বুঝবা ওটা ইফরিত জিনদের রাজ্য। তুমি সেখানে গিয়ে সেই গোত্রের জিনের সর্দারের সাথে দেখা করলে ওই মেয়েটাকে পাওয়া। জিন সর্দারের কথায় আমি আল্লাহর উপর ভরসা নিয়ে রাজি হলাম। আমি রাজি হওয়ায় জালালডুবুরের কাছে বিদায় নিয়ে ওনাকে বললাম, চাচা জানি না কি হবে, বেঁচে থাকবো না মারা যাব, আমার জন্য দোয়া করবেন, আপনার অনেক উপকার মনে থাকবে। জালালডুবুরের কাছে বিদায় নেওয়ার পর একটা জিন এসে আমাকে বলল, আমার হাতটা ধরো আর চোখ বন্ধ করো। আমি না বললে চোখ খুলো না। ওনার কথায় ওনার হাতটা ধরে চোখ বন্ধ করলাম। আমি চোখ বন্ধ করার পর মনে হচ্ছে আমরা উড়ে বাতাসের বেগে কোথাও যেন যাচ্ছি। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর সেই জিন হঠাৎ থেমে গিয়ে বলল, চোখ খুলো। ওনার কথায় চোখ খুলতেই দেখলাম এটা একটা অন্যরকম জায়গা। আমি চোখ খুলতেই সে জিনটা বলল, শোনো, তুমি এদিক দিয়ে যাবা, শুরুতে কিন্তু পিশাচ জিনদের রাজ্য পড়বে, ওই রাজ্যটা অতিক্রম করে যেতে হবে তোমাকে, ঠিক আছে? ভয় পেও না, যাও। কথাটা বলে চলে গেলেন সেই জিন। জিনটা চলে যাওয়ার পর আমি এদিক সেদিক তাকাতেই ভয়ে কলিজা শুকিয়ে গেল। আমি জিনদের দুনিয়ায় আশেপাশে সব জিন। আমি আল্লাহর নাম নিয়ে হাঁটতে লাগলাম। আমি যখন পিশাচ জিনদের রাজ্যে হাঁটছি তখন আশেপাশে তাকিয়ে দেখছি ভয়ঙ্কর রূপে পিশাচদের। ওরাও আমার দিকে কিভাবে তাকাচ্ছিল। ওদের ভয়ঙ্কর রূপ দেখে আমি দোয়া কালাম পড়তে পড়তে আরো জোরে জোরে হাঁটতে লাগলাম। এভাবে প্রায় 1 ঘন্টা হাঁটার পর আমি একটি জায়গায় গেলাম। সেখানে যাওয়ার পর হঠাৎ আমার সামনে দুটো জিন চলে আসলো। জিন দুটো ভয়ঙ্কর ছিল না, স্বাভাবিক সুন্দর দেখতে। ওরা আমার সামনে এসে বলল, তুমি কি আদম সন্তান? তোমাকে দেখে মানব জাতি মনে হচ্ছে। ওদের কথায় আমি কিছু না বলে চুপ করে রইলাম। এটা দেখে ওরা বলল, বলো তুমি মানুষ হয়ে আমাদের রাজ্যে আসছো কেন? ওদের কথায় কোনো উপায় না পেয়ে ওদের বললাম, আমি একটা মেয়ের জন্য এখানে আসছি, আপনাদের সর্দার একটা মেয়েকে ধরে নিয়ে আসছে। আমার কথায় ওরা একে অপরের দিকে তাকিয়ে আমাকে বললেন, তুমি মেয়েটাকে নিতে আসছো? হ্যাঁ, আমি ওকে নিতে আসছি। আপনারা কি আপনাদের সর্দারের কাছে আমাকে নিয়ে যেতে পারবেন? আমার কথায় ওরা কিছু না বলে ইশারা দিয়ে ওদের পিছনে যেতে বললেন। ওদের ইশারা মতো আমিও চলে গেলাম ওদের সাথে। ওদের সাথে যাওয়ায় ওরা আমাকে নিয়ে গেল জিন সর্দারের কাছে। আমি সেই সর্দারের কাছে যেতেই উনি বলল, কেউ, একে দেখে তো মানুষ মনে হচ্ছে। এই তুমি আমাদের রাজ্যে কিভাবে আসলে আর কি চাও আমাদের কাছে? তখন ওনার কথায় আমি সব ঘটনা খুলে বললাম, কিভাবে সেখানে গেলাম। আমার কথায় সেই জিন সর্দার একটু চুপ থেকে বললেন, আমি বুঝতে পারছি তুমি মেয়েটাকে ভালোবাসো। হ্যাঁ, ওই মেয়েটা আমাদের কাছেই আছে, আমরা ওকে ধরে নিয়ে আসছি। ওকে কেন ধরে নিয়ে আসছি, কি কারণে আনছি, সেটা পরে তুমি জানতে পারবে। তুমি ওকে নিতে আসছো, কিন্তু ওকে নিয়ে যেতে পারবে না। তুমি যদি আমাদের একটা কাজ করে দাও তাহলে আমি তোমাকে ওই মেয়েটার সাথে ফিরে যেতে দিব। জিন সর্দারের কথায় ওনাকে বললাম, কি কাজ বলুন। আমার কথায় জিন সর্দার বললেন, এই যে আমাকে দেখছো, আমি কিন্তু এই রাজ্যের সর্দার। আমি এখনো সর্দার হইনি। আমার বাবা হলেন আসল সর্দার। আমার বাবা না থাকার কারণে আমি এই জিনদের সর্দার হয়ে দায়িত্ব পালন করছি। আমার বাবাকে বন্দি করে রেখেছে। আমার বাবা একটা বাক্সের ভিতর বন্দি। ওনাকে বন্দি করে মাটির নিচে পুঁতে রেখেছে আজ থেকে 100 বছর আগে। 100 বছর ধরে আমার বাবা বন্দি। আর কোনো মানুষ জিনকে বন্দি করলে সেটা মানুষ আর সৃষ্টিকর্তা ছাড়া কোনো জিন মুক্ত করতে পারে না। আমরা আমার বাবাকে মুক্ত করতে পারবো না, এটা কোনো মানুষ পারবে। তুমি যদি এই কাজটা করো তাহলে এই মেয়েটাকে ছেড়ে দিব, সাথে অনেক উপহারও দিব। বিউটিকে বাঁচাতে আমি ওনার কথায় রাজি হলাম আর বললাম, কোথায় আছে আপনার বাবা? তখন উনি আমাকে একটা পুরনো রাজবাড়ির কথা বললেন, যে রাজবাড়িটা আমি চিনি, ওটা আমাদের এলাকায়। জিন সর্দার বললেন, সেই রাজবাড়ির একটা জায়গায় মাটির নিচে আমার বাবা বন্দি। আমার জিনরা তোমাকে জায়গাটা দেখিয়ে দিবে। তুমি সেখানকার মাটি খুঁড়ে সেই বক্সটা আমাদের কাছে নিয়ে আসবে। তুমি ওটা নিয়ে আসতে পারলে এই বিউটি নামের মেয়েটাকে ছেড়ে দিব। এখন তোমাকে আমার জিনেরা আমার পানির উপরে, মানে তোমাদের দুনিয়ায় রেখে আসবে। আর তুমি আমার কথা মতো সেই বক্সটা আমার কাছে নিয়ে আসবে। কিন্তু এখানে শর্ত আছে, তুমি কোনো হুজুর বা কবিরাজের কাছে যাবে না, ওদের সাহায্য নিবে না। তোমার বন্ধুদের সাহায্য নিতে পারো, সমস্যা নেই। তুমি কি রাজি?
আমি বললাম, হ্যাঁ আমি রাজি। আমি রাজি হওয়ায় দুজন জিন আমাকে নিয়ে আবার নদীর উপরে আসলেন। এসে বললেন, এখন যাও, তোমার কাজ শুরু করো। সেই জিনের কথায় আমি নদীর পাড় থেকে জালালডুগুরির বাড়ির দিকে যেতে লাগলাম। আমি কিছুক্ষণের মধ্যেই জালালডুগুরির বাড়িতে পৌঁছে গেলাম। আমি ওনার বাড়িতে গিয়ে ডাকতে লাগলাম, জালাল চাচা কোথায় আপনি? রাসেল, আরাফাত, এই কোথায় তোরা? আমার কথায় জালাল চাচা ও বন্ধুরা বেরিয়ে আসলেন। ওনারা আমাকে দেখে বললেন, আরে তুমি তুমি ফিরে আসছো? যাক আলহামদুলিল্লাহ, কিন্তু মেয়েটা কই যা কাঁদতে গিয়েছিলে? জালাল চাচার কথায় ওনাকে বললাম, বিউটিকে নিয়ে আসতে পারিনি চাচা, কিন্তু ওকে ফিরে পাবো। এতে একটা কাজ করতে হবে। কি কাজ সেটা আপনাকে এখন বলা যাবে না, পরে জানতে পারবেন। আপনি আমার অনেক উপকার করেছেন, তাই শেষবারের মতো আপনাকে ধন্যবাদ দিতে আসলাম আর বন্ধুদের নিয়ে যেতে আসলাম। আমার কথা উনি বললেন, ঠিক আছে বাবা, যাই করো তবে ভেবেচিন্তে করো, তুমি যেন সফল হও সেই দোয়া করি। জালাল চাচার কথায় ওনার কাছে বিদায় নিয়ে আমি, রাসেল ও আরাফাত রওনা করলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ির দিকে যেতে যেতে আমি ওদেরকে সব ঘটনা খুলে বললাম। ওদের বললাম জিনেরা কোন শর্তে ছাড়বে বিউটিকে। আমার সব কথা শুনে আরাফাত বলল, কিন্তু নিষাদ, সেই রাজবাড়িতে তো সিকিউরিটি গার্ড পাহারা দেয়। ওই রাজবাড়িটা এখন সরকারি জায়গা, সরকার ওখানে 4-5 জন সিকিউরিটি গার্ড রেখেছেন। ওখানে দিনের বেলা তো দূরের কথা, রাতের বেলাও যাওয়া সম্ভব না। তাই বিউটিকে বাঁচাতে সে অসম্ভবকে সম্ভব করতে হবে। আমরা যেভাবে হোক সেই রাজবাড়িতে ঢুকবো আর মাটি খুঁড়ে সেই বক্সটা খুঁজে বের করব। রাসেল বলল, হ্যাঁ বুঝতে পারছি, এটা করব, কিন্তু আজকে না, কালকে রাতে। আমরা 2 দিন ধরে বাড়িতে নেই, আগে বাড়ি যাই। রাসেলের কথায় রাজি হয়ে যে যার বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পর বাবা বললেন, নিষাদ কোথায় গিয়েছিলে? না বলে হুটহাট কোথায় যাস? বাবার কথার জবাবে ওনাকে বললাম, বাবা মামাদের বাড়িতে গিয়েছিলাম, বন্ধুদের নিয়ে ঘুরলাম 2 দিন। বাবা বলল, তা না বলে যাবি? যা ফ্রেশ হয়ে আয়, খেতে আয়। বাবার কথায় ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। যাক, মা বাবা কিছু বুঝতে পারেনি মনে হয়। আমি স্বাভাবিকভাবে সেই দিনটা পার করলাম। সেদিন রাতের বেলার ঘটনা। আমি ঘুমাতে যাব ঠিক তখনই আমার রুমে 2 জন জিনকে দেখতে পাই। সেই জিন দুটোকে দেখে আমি ভয়ে চিৎকার করতে যাব, ঠিক তখনই ওরা বলল, ভয় পেও না, আমরা সেই জিন যারা কাল তোমাকে সেই রাজবাড়িতে দেখিয়ে দিব। আমাদের সর্দারের বাবা কোথায় বন্দি আছে। আজকে ঘুমাও, কাল তোমরা সেই রাজবাড়িতে যাবার পর আমরা তোমাকে জায়গাটা দেখিয়ে দিব। চিন্তা করো না, আমরা অদৃশ্যভাবে থাকবো, তুমি ছাড়া আমাদের কেউ দেখতে পারবে না। কথাটা বলে চলে গেল ওরা। ওরা চলে যাবার পর আমি ঘুমিয়ে গেলাম। পরের দিন দিনের বেলা আমি, রাসেল ও আরাফাতকে বলে রাখলাম রাতে কোথায় দেখা করতে হবে। পরের দিন দিনের বেলা আমি রাসেল ও আরাফাতকে বলে রাখলাম রাতে কোথায় দেখা করতে হবে। আমার কথা মতো সেদিন রাতের বেলা 3 জনে একসাথে হলাম। 3 জনে একসাথে হয়ে রওনা করলাম সেই রাজবাড়ির উদ্দেশ্যে। রাজবাড়িটা আমাদের এলাকায় থাকায় কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম সেখানে। রাজবাড়ির কাছে গিয়ে একটু দূরে দাঁড়িয়ে দেখলাম বাড়িটার সামনে সিকিউরিটি দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। এটা দেখে আমি ওদের বললাম, এই কি করবো এখন, কোন দিক দিয়ে ভিতরে যাওয়া যায়? আমার কথায় আরাফাত বলল, নিষাদ, আমরা পিছনের দিক দিয়ে যাই, ওদিকে সিকিউরিটি তেমন একটা যায় না, চল। আরাফাতের কথা মতো সেটাই করলাম। আমরা 3 জনই রাজবাড়ির পিছনের দিকে দেয়াল টপকে বাড়ির ভেতরে ঢুকলাম। রাতের অন্ধকার, জায়গাটা দিনের বেলা দেখতে সুন্দর হলেও রাতে সেটা অন্যরকম একটা ভুতুরে টাইপের। আমরা সেখানে যাবার পর আমি সেই জিন দুটোকে দেখলাম। যে জিন দুটো আমাকে একদিকে যেতে বলল। আমি ওদের ইশারা মতো বন্ধুদের নিয়ে সেই দিকে যেতে লাগলাম। আমি জিনদের ইশারা মতো যেতে যেতে একটা জায়গায় গিয়ে ওরা থেমে গেল আর আমাকে ইশারা দিয়ে দেখিয়ে দিল জায়গা কোনটা। জায়গাটা একটা গাছের নিচে। গাছটা অনেক বড় আর পুরনো। জিনদের দেখানো জায়গায় গিয়ে আমি, রাসেল ও আরাফাতকে বললাম, রাসেল, আরাফাত, এই জায়গায় মাটি খুঁড়লে সেই বক্সটা পাওয়া যাবে। এই বলে সাথে করে নিয়ে যাওয়া কোদাল দিয়ে সেখানকার মাটি খুঁড়তে লাগলাম। আমি মাটি খুঁড়ছি, রাসেল ও আরাফাত পাশে দাঁড়িয়ে আছে। এমন সময় আমার ফোনের একটা কল আসে। ফোনে কল আসায় আমি ফোনটা চেপে ধরি, কেননা ফোনের সাউন্ড পেয়ে না জানি সিকিউরিটি গার্ড চলে আসে। আমি ফোনটা চেপে ধরে রিসিভ করলাম। ফোনটা রিসিভ করতে বাবা বলে উঠল, নিষাদ, কোথায় তুই? তোর ঘরে গিয়ে দেখলাম তুই নেই। বাবার কথার জবাবে আমি বললাম, বাবা একটু বাইরে আসছি, যাচ্ছি। কথাটা বলে ফোনটা রেখে আবারও মাটি খুঁড়তে লাগলাম।
ঠিক তখনই পিছন থেকে 3-4 জন সিকিউরিটি গার্ড এসে আমাদের ধরে ফেললেন। ওরা আমাদের ধরে বলতে লাগলেন, কি চুরি করতে আসছো তাই না? এই রাজবাড়িতে অনেক ধন সম্পদ আছে, এগুলোর খোঁজ পেয়েছো নিশ্চয়ই। ওদের কথায় আমি বললাম, না না, আমরা চোর নই, আমরা তো এমনি আসছি রাতের বেলা রাজবাড়িটা কেমন লাগে সেটা দেখতে। আমার কথায় ওরা বলল, তাহলে মাটি খুঁড়ছো কেন? তোমাদের মতলব খারাপ, তোমাদের পুলিশে দিব। কথাটা বলে ওরা পুলিশকে খবর দিলেন, আর পুলিশ এসে আমাদের ধরে নিয়ে গেলেন। পুলিশ আমাদের ধরে নিয়ে যাওয়ার পর মনে হলো সব শেষ হয়ে গেল। থানায় বসে বসে ভাবতে লাগলাম, আমি কি তাহলে বিটিকে বাঁচাতে পারবো না? এদিকে তখনই সেই জিন দুটো আসলো আর আমাকে বলল, কি তুমি তো পারলে না, এখন কি করব? আমরা কি ওই বিটিকে মেরে ফেলবো? ওদের কথায় আমি বললাম, না না না, এটা করবেন না, অপেক্ষা করুন, আমি আপনাদের কথা মতো কাজ করব, একটু সময় দিন। আমার কথায় সেই জিনেরা বলল, ঠিক আছে, তোমাকে 3 দিন সময় দিলাম, 3 দিনের মধ্যে কাজটা করতে না পারলে ওই মেয়েটাকে মেরে ফেলবো। এই বলে সেই জিনেরা চলে গেল। এদিকে আমরা থানায়, পুলিশ ধরে নিয়ে আসছে এই খবর বাবার কানে যেতেই বাবা চলে আসলেন থানায়। বাবা আসার পর পুলিশকে জিজ্ঞেস করলেন, স্যার, আমার ছেলে ও তার বন্ধুদের ধরেছেন কেন? বাবার কথায় পুলিশ বলে, আপনার ছেলে ও তার বন্ধুরা মিলে ওই পুরনো রাজবাড়িতে গিয়েছিল, হয়তো চুরি করতে গেছে, সেখানকার সিকিউরিটি গার্ড ধরেছিল ওদের। পুলিশের কথায় বাবা আমার দিকে তাকিয়ে বললেন, নিশাদ, কি বলছেন উনি? বাবার কথায় ওনাকে বললাম, না বাবা, আমরা বুঝতে পারিনি, না বুঝে রাতের বেলা রাজবাড়িতে গিয়েছিলাম। আমার কথায় বাবা পুলিশকে বললেন, স্যার, ছেড়ে দিন না, ছেলে মানুষ, এরকম ভুল আর কখনো করবে না। বাবার কথায় সেই পুলিশ বললেন, ঠিক আছে, প্রথমবার বলে ছেড়ে দিচ্ছি, কিন্তু এরকম ভুল আর কখনো করলে তখন এত সহজে ছাড়বো না। নিন, এখানে একটা সই করুন। পুলিশের কথায় বাবা সই করে আমাদের নিয়ে বাড়িতে চলে গেলেন। আমি বাবার সাথে বাড়িতে গেলাম, বন্ধুরা ওদের বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পর বাবা বলল, নিশাদ, তুই এখনো ছোট না, বড় হইছিস, এমন কিছু করিস না যেটাতে আমাদের মান সম্মান চলে যায়। কথাটা বলে বাবা চলে গেলেন। বাবা চলে যাওয়ায় আমি মন খারাপ করে শুয়ে রইলাম। আমার মাথায় শুধু জিনদের কথাগুলো ঘুরছে। 3 দিনের মধ্যে ওই জিন সর্দারের বাবাকে মুক্ত করতে না পারলে ওরা বিউটিকে মেরে ফেলবে। এসব চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন কোথাও বের হইনি, সারাদিন বাড়িতে ছিলাম। এভাবে দিনটা কেটে গিয়ে রাত হলো। রাত হতেই আমি না ঘুমিয়ে জেগেছিলাম, কেননা আমি আজ রাতে সেই রাজবাড়িতে একাই যাব, এতে যা হয় হবে। যেই কথা সেই কাজ। রাত গভীর হতেই আমি খুব সাবধানে বেরিয়ে পড়লাম সেই রাজবাড়ির দিকে। রাতের অন্ধকার আমি হাঁটছি, হঠাৎ রাস্তায় সেই জিন দুটোর সাথে দেখা। জিন দুটোকে দেখে বললাম, শুনুন, আপনাদের একটা কাজ করতে হবে, রাজবাড়িতে যত সিকিউরিটি আছে সবাইকে ঘুম পাড়ায় দিবেন, পারবেন তো? আমার কথায় সেই জিন দুটো বলল, এটা তো নিয়মের বাহিরে হবে, তবে যাও, তোমার কথাই হবে, আমরা ওদের ঘুম পাড়িয়ে দেব। তুমি যাও, আমাদের কথা মতো কাজ করো। ওদের কথায় আমি কিছুক্ষণের মধ্যে চলে গেলাম সেই বাড়িতে। আমি রাজবাড়িতে যাওয়ার পর দেখলাম সেখানকার সিকিউরিটি গার্ডেরা ঘুমাচ্ছে। আমি সেই সুযোগে গত রাতের দেখানো জায়গায় গিয়ে আমি মাটি খুঁড়তে লাগলাম। এভাবে বেশ কিছুক্ষণ মাটি খুঁড়তে খুঁড়তে আমি দেখতে পেলাম একটা বাক্স। আমি বাক্সটাকে দেখে সেটা নিতে যাব, ঠিক তখনই সেখানে ঝড় শুরু হলো, আর ঝড়ের মাঝে সেখানে চলে আসলো কয়েকটা জিন। আমি সেই জিনদের দেখে থতমত খেয়ে দাঁড়িয়ে গেলাম। সেই জিনগুলো এসে আমাকে বলল, দাঁড়াও, ভুলেও ওই বক্সে হাত দিবে না বা ওটা খুলবে না। ওই জিনদের কথায় আমি বললাম, কেন? এটা তো আপনাদের সর্দারের বাবা বন্দি, খুলবো না কেন? আমার কথা শুনে একজন জিন দুটো জিনকে বললেন, ওকে ধরে নিয়ে আসো। সেই জিনের কথা মতো 2জন জিন এসে আমাকে ধরলো, আর আমি যে মাটি খুঁড়লাম সেগুলো আবার ভরাট করে দিল। ওদের এমন আচরণ দেখে আমি কিছুই বুঝতে পারছি না। ওরা আমাকে ধরার পর আমি যেন স্বপ্নের মধ্যে হারিয়ে গেলাম। আমি বুঝতে পারছি আমি আকাশে উঠছি। এর ঠিক কিছুক্ষণ পর আমার মনে হলো আমি গভীর কোনো সমুদ্রের নিচে চলে যাচ্ছি। এরকম ভাবে বেশ কিছুক্ষণ পর সেই জিনেরা আমাকে নিয়ে যায় একটা সুন্দর রাজ্যে। সেই জায়গাটা এত সুন্দর যেটা বলে বোঝানো যাবে না। আমি সেখানে যাওয়ার পর দেখলাম খুব সুন্দর সুন্দর প্রাসাদ। এত সুন্দর জায়গা দেখে আমি জিনগুলোকে বললাম, আপনারা কারা? এটা কোন জায়গা? আমাকে আপনারা ধরে নিয়ে আসলেন কেন? আমার কথায় ওরা বলল, আমাদের নতুন রানীমার আদেশে আপনাকে ধরে নিয়ে আসছি। রানীমা? কে আপনাদের রানীমা? আমার কথায় ওরা আমাকে খুব সুন্দর ও বড় একটা প্রাসাদে নিয়ে গেলেন।
আমি সেখানে যাওয়ার পর দেখলাম অনেক জিন ও পরী। আমি দাঁড়িয়ে আছি। এমন সময় কয়েকজন পরীর মাঝে আরেকটা পরী, যার মাথায় মুকুট পরা ছিল। উনি মনে হয় এদের রানীমা। পরীদের সাথে সেই রানীমা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। উনি আমার একটু কাছে আসতেই আমি চমকে উঠলাম, কেননা ওনাকে দেখতে বিউটির মতো লাগছে। আমি অবাক হয়ে এক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে আছি। এমন সময় উনি কাছে এসে বলল, ওকে নিয়ে আমার রুমে আসো, আমি একাকী কথা বলবো ওর সাথে। রানীমার কথায় আমাকে একটা রুমে নিয়ে গিয়ে যাওয়া হলো। রুমটা বেশ সুন্দর। আমি সেখানে যাওয়ার পর রানীমা ওখানে গেলেন। রুমে উনি আর আমি একা। আমি রুমে যাওয়ার পর উনি আমার দিকে তাকিয়ে বললেন, নিশাদ, আমাকে চিনতে পারছো? ওনার কথায় মাথা নিচু করে বললাম, আপনি তো জিন পরীদের রানীমা, আপনাকে কিভাবে চিনব? তবে আপনি আমার ভালোবাসার মানুষ বিউটির মতো দেখতে। আমার কথায় উনি বলল, নিশাদ, আমি বিউটির মতো দেখতে না, আমি তোমার বিউটি। কি? তুমি আমার বিউটি মানে? তুমি জিনদের রানীমা? না 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 না, তুমি আমার বিউটি হতে পারো না। আমার কথায় বিউটি বলল, নিশাদ, বসো এখানে, আমি তোমাকে সব ঘটনা খুলে বলছি। আসলে তুমি ভাবছো জিনেরা আমাকে ধরে নিয়ে এসে এখানে বন্দি করে রেখেছে, কিন্তু না, ওরা আমাকে ধরে নিয়ে আসছে কারণ আমি ওদের সন্তান। আমার আসল মা বাবা এই রাজ্যের সর্দার। আমি জিনের সন্তান। কি? তুমি জিনের সন্তান? তুমি মানুষ না? বিউটি বলল, না, আমি মানুষ না। হ্যাঁ, এত বছর আমি মানুষের সাথে ছিলাম। আমি যাকে মা বাবা ভাবতাম ওরা আমার আসল মা বাবা না। বিউটির কথায় সবকিছু এলোমেলো লাগছে। ওর কথা শুনে আমি বললাম, তুমি যদি বন্দি না হও তাহলে সেদিন জিনের সর্দার আমাকে কেন বলল ওনার বাবাকে মুক্ত করলে তবে তোমাকে ছেড়ে দিবে? আমার কথায় বিউটি বলল, আরে ওরা আমাদের রাজ্যের জিন না, তুমি পিশাচ জিনদের পাল্লায় পড়েছ। পিশাচ জিনেরা তোমাকে বোকা বানিয়ে তোমাকে দিয়ে ওর বাবাকে মুক্ত করতে চেয়েছিল। আমি সবটা শোনার পর এটা হতে দেইনি, তোমাকে ধরে নিয়ে আসছি। নিশাদ, জানি হঠাৎ এসব শুনে বিশ্বাস করতে পারছো না, কিন্তু এটাই সত্যি। এটা তো ইফরিত জিনের রাজ্য। এই রাজ্যের সর্দার আমার বাবা। বিউটির কথা শুনে যেন নিজেকে বিশ্বাস করতে পারছি না। তাহলে সেদিন আমি এই রাজ্যে পৌঁছাতেই পারিনি। এই রাজ্যে পৌঁছানোর আগে পিশাচ জিনেরা মিথ্যা বলে তার বাবাকে মুক্ত করতে চেয়েছিল। আমার কথায় বিউটি বলল, তুমি ওই পিশাচ জিনের বাবাকে ও রাজবাড়ি থেকে মুক্ত করেনি, ভালো করেছ। উনি খুব খারাপ জিন, উনি মুক্ত হলে সবার অনেক ক্ষতি করবে। তুমি এখানে বসো, আমি আমার জিন মা বাবাকে ডাকছি। এই বলে বিউটি চলে গেল ভিতরে। ও ভিতরে যাওয়ার কিছুক্ষণ পর আবার চলে আসলো। সাথে আসলো ওর জিন মা বাবা। ওদেরকে দেখে আমি সালাম দিয়ে দাঁড়িয়ে রইলাম। আমার সালামের উত্তর দিয়ে বিউটির বাবা বলল, বসো বাবা, তোমার ব্যাপার বিউটি আমাকে সব বলেছে। তোমরা একে অপরকে পছন্দ করো, ভালোবাসো। আমি এই ইফরিত গোত্রের জিনদের সর্দার। বিউটি আমার সন্তান। এটা শুনে হয়তো অবাক হচ্ছ, হয়তো তোমার অনেক প্রশ্ন, তাই না? আমি তোমার সব প্রশ্নের উত্তর দিব। তার আগে বলি, বিউটি কিভাবে তোমাদের মানুষের সমাজে গেল। একদিন বিউটি ও তার ছোট বোন পাখির রূপে খেলা করছিল তোমাদের দুনিয়াতে। সময়টা ছিল তখন রাতের বেলা। তো ওরা যখন খেলা করছিল তখন ওই কবিরাজ, মানে যাকে তুমি বিউটির মানুষ মাওয়া হিসেবে জানো, উনি আমার এই মেয়ে দুটোকে দেখে ফেলে আর একটা পাখি, মানে একটা পাখিকে বন্দি করে নিয়ে যায়। সেই পাখিটা ছিল বিউটি। ওই কবিরাজ বিউটিকে বন্দি করার পর ওনার সাথে বাড়িতে নিয়ে যায়। এই খবর আমি পাওয়ার পর ওনার সাথে দেখা করি আর বলি, আপনি যাকে বন্দি করেছেন সেটা আমার মেয়ে। আপনি দয়া করে আমার মেয়ের কোনো ক্ষতি করবেন না, ওকে ছেড়ে দিন। কিন্তু আমার কথায় উনি বললেন, এই বাচ্চাটিকে আমার অনেক ভালো লেগেছে। আমাদের তো কোনো সন্তান নেই, আমরা ওকে আমাদের কাছে লালন পালন করব। কিন্তু এতে আমি কোনোভাবে রাজি না, কারণ আমি জিন সর্দার। আমার মেয়ে বন্দি থাকবে মানুষের কাছে, এটা আমি মেনে নিতে পারি না। আমি আমার মেয়েকে ওর কাছ থেকে ছড়ানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আমি অনেক অনেক ভয়ও দেখিয়েছি, কিন্তু তবুও ওরা বিউটিকে আমাকে দিয়ে দেয়নি, ওদের কাছেই রেখে লালন পালন করতে থাকে। বিউটি তখন ছোট ছিল বলে আমি কোনো অ্যাকশন নিতে পারিনি। এখন ওর বয়স 21 বছর। আর সেদিন তোমরা নদীর পাড়ে আসায় আমি সুযোগ পেয়ে যাই। সেটা ছিল জিনদের এরিয়া। বিউটি সেখানে আসায় ওর সব বন্ধনই কেটে যায়, আর বিউটিকে আমরা আবার আমাদের কাছে নিয়ে আসি। বিউটি আমার মেয়ে, ওকে জোরপূর্বক বন্দি করে রাখা হয়েছে। আমি চাইলে ওই কবিরাজকে এখনই শেষ করে দিতে পারি, কিন্তু বিউটির জন্য তা করি না,
কেননা হাজার হলেও ওরা বিউটিকে মা বাবার মতো আদর করে বড় করেছে, তাই আমি ওদের ক্ষমা করে দিছি। তুমি বাবা এখন আমাদের রাজ্যে আছো, তোমার কোনো ভয় নেই। শুধু একটাই ভয়, তুমি পিশাচ জিনদের পাল্লায় পড়েছ। ওরা তোমাকে মায়ায় ফেলে ওদের যে সর্দার তাকে মুক্ত করতে চেয়েছে। তুমি কি জানো যে জিনটা তোমাদের রাজবাড়িতে বন্দি সে কতটা খারাপ? তা প্রায় 100 বছর আগের কথা। ওই পিশাচ জিনটা তোমাদের রাজ্য থেকে ছোট বাচ্চাদের ধরতো আর তার রক্ত খেয়ে তাকে মেরে ফেলতো। রাজ্য থেকে একের পর এক রকম বাচ্চার মৃত্যু হওয়ায় সবাই রাজা মশাইকে বিষয়টা জানায়। সব শুনে রাজা মশাই একটা তান্ত্রিককে দিয়ে সেই পিশাচ জিন সর্দারকে একটা বক্সে বন্দি করে মাটির নিচে পুঁতে রাখে। ও খুব খারাপ জিন। ও যদি আবার কোনোভাবে মুক্ত হয় তাহলে আবারও অত্যাচার শুরু করে মানুষের উপর। বিউটির জিন বাবার মুখে কথাগুলো শুনে সবকিছু খোলামেলাভাবে বুঝতে পারলাম। ওনার মুখে সব শুনে বললাম, আমি বুঝতে পারছি, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি একটুর জন্যে ওই পিশাচ জিনকে মুক্ত করিনি, আপনাদের ওসিলায় বেঁচে গেছি। বিউটি, আমি বাড়িতে যাব, আমাকে বাড়িতে রেখে আসো। আমার কথায় বিউটির জিন মা বাবা বললেন, বাড়িতে যাবে, এখানে আরো 2-1 দিন থাকো, তারপর না হয় যেও। ওনাদের কথায় আমি বললাম, আসলে আমার মা বাবা তো আমার জন্য চিন্তা করবেন, আমাকে আজ রেখে আসুন, আমি অন্য কোনো এক সময় আসবো। আমার কথায় বিউটির বাবা বললেন, ঠিক আছে, তোমার জন্য খাবার নিয়ে আসছি, খেয়ে এরপর চলে যেও। কথাটা বলে চলে গেলেন উনি। ওরা চলে যাওয়ার পর বিউটি আমার পাশে বসে আমার দিকে তাকিয়ে বলল, নিশাদ, তুই আমাকে ভুলে যাবে না তো? আমি এখন একটা পড়ি, তুই আমাকে ভুলবে না বলো? আমি তোমাকে অনেক ভালোবাসি। বিউটির কথায় ওকে বললাম, তুমি পড়ি হও আর যাই হও, আমি তোমাকে ভালোবাসি আর বাসবো। আমি বাড়িতে চলে যাচ্ছি, তুমি আমার সাথে দেখা করতে আসবে তো? আমার কথায় বিউটি বলল, হ্যাঁ অবশ্যই আসবো। আমি এখন আমার সুপার পাওয়ার মানে জিনের পরিতের মতো অদৃশ্যভাবে চলতে পারি। তুমি বাড়িতে যাবার পর আমি রোজ তোমার সাথে দেখা করব, কথা বলবো, তুমি একদমই চিন্তা করবে না। নাও, খাবারগুলো খেয়ে নাও। এই বললে বিউটি আমাকে খাবার খাইয়ে দিল। আমিও খাবারগুলো খেয়ে নিয়ে বিউটিকে বললাম, আমাকে এবার বাড়িতে রেখে আসো। আমার কথায় বিউটি বলল, আসো, আমার সাথে আসো। এই বললে ও আমাকে তাদের সুন্দর রাজ্যটা ঘুরে দেখালো। কি আর বলবো, রূপকথার মতো সুন্দর। খুব সুন্দর সুন্দর জায়গা ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমি ঘুমিয়ে পড়ি। আমার যখন ঘুম ভেঙে যায় তখন আমি নিজেকে আমার বাড়িতে আমার ঘরে দেখতে পাই। আমি নিজেকে ঘরে দেখে মা বাবাকে ডাক দিলাম। আমার ডাকে মা বাবা দৌড়ে এসে বলল, বাবা নিশাদ, তুই কোথায় ছিলি? 2 দিন ধরে তুই নিখোঁজ, তুই কত খুঁজেছি। তোর বন্ধু আরাফাত ও রাসেলকে জিজ্ঞেস করেছি, কিন্তু ওরা কিছুই বলতে পারেনি। আজ 2 দিন পর কোথা থেকে ফিরলি? মা বাবার কথায় ওনাদের কাছে কিছু গোপন না রেখে সব ঘটনা খুলে বললাম। সব শুনে বাবা বললেন, নিশাদ, এত বড় একটা কাহিনী হয়ে গেছে, তুই আমাদের কিছু বলিসনি? তোর জন্য তো এখন অনেক ভয় হচ্ছে। বাবার কথা শুনে মা বলল, বাবা, তোকে আর কোথাও যেতে দিব না, নাইলে ওরা তোর ক্ষতি করবে। মা বাবার কথায় ওদের শান্ত করে বললাম, তোমরা ভয় পেও না, এখন আর কোনো সমস্যা নেই। আমার কথায় মা বললেন, তবুও তো চিন্তা হয় বাবা, তুই এখন থেকে সন্ধ্যার পর কোথাও বেরোবি না। মায়ের কথায় রাজি হয়ে শুয়ে পড়লাম। এই কয়েকদিনে কি থেকে কি হয়ে গেল, ভাবতেই পারিনি এরকম কিছু ঘটবে। জিন রাজ্য থেকে আসার পর ভেবেছিলাম সব ঠিক হয়ে গেছে, কিন্তু না, সে পিশাচ জিনেরা আমার পিছনে পড়ে গেছে। সেদিন রাতের ঘটনা, রাত তখন কয়টা বাজে জানি না, হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। আমার ঘুম ভেঙে যেতে আমি দেখি আমার বিছানার চারপাশে 4 জন ভয়ঙ্কর রকমের জিন দাঁড়িয়ে আছে, যাদের চেহারা ছিল খুবই ভয়ঙ্কর। আমি ওদের দেখে একটা চিৎকার দিলাম। আমার চিৎকারে বাবা দৌড়ে আসলেন দরজার কাছে। ওরা আসায় আমি বিছানা থেকে এক লাফে উঠে দরজার কাছে গিয়ে দরজা খুলে দিলাম। আমি দরজা খুলে দেয়ায় মা বাবা আমার রুমে ঢুকে চলে আসলেন। এতক্ষণে আমার রুমে থাকা সেই ভয়ঙ্কর অবয়বগুলো চলে গেছে। মা বাবা আমার রুমে আসায় আমি ওদের সব খুলে বললাম। সব শুনে মা দোয়া দুরুদ পরে আমাকে ফু দিলেন আর বললেন, তুই ভুল কিছু দেখিসনি তো? এখানে তো কেউ নেই। আমি ওদের বললাম, না বাবা, সত্যি বলছি, ওরা তোমাদের দেখে চলে গেছে। আমার রুমে 4টা অবয়ব ছিল, সত্যি বলছি। আমার কথায় বাবা আমাকে শান্ত করে বলল, ভয় পাস না বাবা, কালকে একটা কবিরাজ নিয়ে আসবো বাড়িতে, আজ রুমের লাইট জ্বালিয়ে ঘুমিয়ে যা। কথাটা বলে চলে গেলেন বাবা। এদিকে আমি ভয়ে ভয়ে রুমের লাইটটা জ্বালিয়ে শুয়ে পড়লাম। সে রাতে আর কোনো সমস্যা হলো না। পরের দিন সকালবেলা বাবা একজন কবিরাজকে নিয়ে আসলেন আমাদের বাড়িতে।
সেই কবিরাজ বাড়িতে আসার পর আমাকে ও বাড়িটা দেখে বলল, এর পিছনে একদল জিন লেগেছে। জিনগুলো খুবই খারাপ ও সংখ্যায় অনেক। আমি এই ছেলে চিকিৎসা করতে পারবো না, এতে আপনাদের সাথে আমারও ক্ষতি হয়ে যাবে। কবিরাজের কথায় বাবা বললেন, কেন কবিরাজ সাহেব, আপনি ভয় পাচ্ছেন কেন? কবিরাজ হয়ে আপনি যদি ভয় পান তাহলে আমরা কি করব? বাবার কথায় কবিরাজ বললেন, দেখুন, আমি জীবনে অনেক জিনের ধরা রোগী চিকিৎসা করিয়েছি, কিন্তু এরকম কখনো হয়নি। আমি তো বুঝি আপনার ছেলের পিছনে একজন দুজন না, একটা গোত্রের সকল জিন পড়ে গেছে। ওরা যে কি চায় সেটা আমি জানি না, শুধু এটা জানি সামনে ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। আমি তো এই কাজটা করতে পারবো না, এতে আমার প্রাণে ঝুঁকি আছে। আপনারা বরং আমার থেকে বড় কোনো কবিরাজকে ডাকুন। এই বলে উনি চলে গেলেন। কবিরাজ চলে যাওয়ার পর সেদিন রাতের বেলা বিউটি আমার কাছে আসে। বিউটিকে দেখে আমি বলি, বিউটি, তুমি এসেছো? আমি তো তোমাকে স্মরণ করতে চাইলাম, একটা সমস্যা হয়ে গেছে। আমার কথা বিউটি বলল, কি সমস্যা বলতে হবে না, আমি খবর পেয়েছি ওই পিশাচ জিনেরা তোমার পিছু নিয়েছে। নিষাদ, তুমি ভয় পেও না, আমি বেঁচে থাকতে ওরা তোমার কিছু করতে পারবে না। বিউটির কথা আমি বললাম, ভয় পাবো না তো কি করবো বলো? আজকে সকালে বাবা একজন কবিরাজকে নিয়ে এসেছে। সেই কবিরাজ বললেন উনি কিছু করতে পারবে না, আর আমার সামনে ভয়ঙ্কর কিছু নাকি অপেক্ষা করছে। এখন তুমি বলো, এসব কথা শুনে ভয় লাগে না? আমার কথার জবাবে বিউটি বলল, আমি বুঝতে পারছি। কবিরাজ কি বলে বলুক, আমি আজকে আমার বাবার সাথে কথা বলবো। বাবা যেন ওই পিশাচ গোত্রের সর্দারের সাথে কথা বলে। বিউটির কথায় ওকে বললাম, হ্যাঁ সেটাই করো। কাল রাতে 4টা পিশাচ জিন আমার রুমে এসেছিল। ওদের ভয়ঙ্কর চেহারা দেখে আমি ভয়ে চিৎকার দিয়েছিলাম। বিউটি বলল, ওরা তোমার কাছে এসেছে তোমাকে দিয়ে তাদের বন্দি সর্দারকে মুক্ত করানোর জন্য। অনেক রাত হয়েছে, তুমি ঘুমাও, আমি আজকেই বাবার সাথে কথা বলবো। কথাটা বলে আমার সাথে আরো কিছু কথা বলে চলে গেল বিউটি। বিউটি চলে যাওয়ার পর আমি ভয়ে ভয়ে ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমিয়ে পড়ার বেশ কিছুক্ষণ পর আমার ঘুম ভেঙে যায় একটা মরা পচা গন্ধে। আমার ঘুম ভেঙে যেতেই আমি পাশে তাকিয়ে দেখি একটা মৃত বিড়ালের পচা মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে 3টা ভয়ঙ্কর রকমের জিন। আমি ওদের দেখে চিৎকার করে এদিক সেদিক তাকিয়ে বললাম, আমি কোথায়? এটা কোন জায়গা? কোথায় আমি? আমার কথা শুনে পাশে থাকা সেই ভয়ঙ্কর জিনগুলো আমার পা ধরে টানতে টানতে ওনাদের সর্দারের কাছে নিয়ে গেল। ওই সর্দারের কাছে যাওয়ার পর আমি ওনাকে চিনতে পারি, উনি এই পিশাচ জিনের সর্দার। আমি ওনাকে দেখে সাহস করে বলে উঠি, আপনারা আমাকে কেন ধরে নিয়ে এসেছেন? আপনাদের আমার সাথে কি শত্রুতা? আমার কথায় সে পিশাচ সর্দার বললেন, তোমার দোষ, তুমি আমার বাবাকে ওই রাজবাড়ি থেকে মুক্ত করনি। তুমি যেহেতু এই কাজটা করতে গিয়ে করতে পারোনি, তাই তোমাকে ধরে নিয়ে এসেছি। এখন যে কোনো বিনিময়ে আমার বাবাকে মুক্ত হওয়া চাই। আমার বাবাকে যদি মুক্ত করতে না পারো তাহলে তোমাকে মেরে ফেলবো। যতদিন আমার বাবা মুক্ত হবে না ততদিন তুমি আমাদের কাছে বন্দী থাকবে। জিন সর্দারের কথা শেষ হতে না হতে সেখানে চলে আসলো বিউটি। ও আসতেই পিশাচ জিনেরা কেমন ভয়ঙ্কর গর্জন করতে লাগলো। এ দেখে বিউটি বলল, চুপ করো। কথাটা বলে বিউটি সেই পিশাচ জিনের সর্দারকে বলল, সর্দার, আপনাকে ভালো ভালোই বলছি, ওকে ছেড়ে দেন, ও আমার ভালোবাসা। বিউটির কথায় সেই সর্দার বলল, ভালোবাসা? ও তো মানুষ আর তুই তো পড়ি, তোদের মাঝে ভালোবাসা হয় কি করে? ও হোক তোর ভালোবাসা বা অন্য যে কেউ, আমি ওকে ছাড়বো না। আমার বাবাকে মুক্ত না করলে আমি ওকে ছাড়বো না, মেরেই ফেলবো। সেই সর্দারের কথায় বিউটি বলল, ওকে মারা তো দূরের কথা, যদি ওর একটুও ক্ষতি হয় তাহলে আপনাদের এই পিশাচ গোত্র মাটিতে মিশিয়ে দিব। কাউকে ছাড়বো না। আমাদের জিন গোত্রের সাথে ঝামেলায় জড়াতে না চাইলে ওকে ছেড়ে দিন। বিউটির কথায় পিশাচ জিনের সর্দার বলল, না, ছাড়বো না। এতে তুই কি করতে পারিস করে দেখা। জিন সর্দারের কথায় বিউটি বলল, সর্দার, ভুলে যাবেন না আপনি কোন গোত্রের কার সাথে কথা বলছেন। আমার গোত্রের সাথে বড় বড় শক্তিশালী জিনেরাও যুদ্ধ করতে আসে না, কেননা ইফরিত জিনদের ব্যাপারে তাদের জানা আছে। আমি কোনো ঝামেলা চাই না। আমি চাই না যুদ্ধ করে কোনো জিনকে মেরে ফেলতে। সোজা সোজাভাবে বলছি, কি করলে আপনি নিষাদকে ছাড়বেন? বিউটির কথায় সে পিশাচ সর্দার বলল, আমার তো একটাই শর্ত, আমার বাবাকে মুক্ত করলে আমি একে ছেড়ে দিব। ওনার কথায় বিউটি বলল, ঠিক আছে, তবে তাই হবে। আমি আপনার বাবাকে মুক্ত করব। আমি জিন সর্দারের মেয়ে হলেও আমি মানুষের সাথে থেকেছি 18-20 বছর। আমার শরীরে এখনো মানুষের গন্ধ লেগে আছে, তাই আমি পারবো আপনার বাবাকে মুক্ত করতে। কিন্তু আপনার বাবা মুক্ত হওয়ার পর নিষেধের কোনো ক্ষতি করলে আপনাদের সাথে আমরা যুদ্ধ ঘোষণা করব, মনে থাকে যেন।
বিউটির কথায় সেই সর্দার বললেন, কথা যেহেতু দিয়েছি আমার বাবাকে মুক্ত করলে একে ছাড়বো, তাহলে ছাড়বই। তুই যা আর আমার বাবাকে মুক্ত কর। সর্দারের কথায় বিউটি চলে গেল আর বেশ কিছুক্ষণ পর একটা বক্স নিয়ে ফিরে আসলো। বিউটি বক্সটা নিয়ে চলে আসার পর সমস্ত পিশাচ জিনেরা এসে জড়ো হলো। এদিকে বিউটি সকল পিশাচ জিনের সামনে সেই বক্সটা খুলে ফেললো। সেই বক্সটা খুলে ফেলার পর সেখান থেকে একটা কালো কুচকুচে ধোঁয়ার মতো বের হতে লাগলো। আর সেই কালো ধোঁয়াটা ঘুরতে ঘুরতে একটা ভয়ঙ্কর রূপে রূপান্তরিত হলো, একটা ভয়ানক পিশাচ জিনে। এটাই বুঝি সেই পিশাচ সর্দারের বাবা, যে কিনা রাজবাড়িতে মাটির নিচে বন্দি ছিল। পিশাচ জিনের বাবা মুক্ত হওয়ার পর সকল জিনগুলো কেমন একটা আওয়াজ করতে লাগলো। এদিকে পিশাচ জিনের সর্দার হাসতে হাসতে বলল, আমার বাবা মুক্ত হয়েছে, আমার বাবা আজ মুক্ত। এদিকে এত বছর পর পিশাচ জিনের বাবা মুক্ত হয়ে রাগে গড় গড় করতে বলল, রক্ত দাও, আমার অনেক পিপাসা পেয়েছে। ওনার কথায় একটা পাত্র করে রক্ত নিয়ে আসা হলো। উনি রক্ত দেখে সেটাতে মুখ লাগিয়ে এক নিমিষেই সেটা খেয়ে ফেললো। এসব দৃশ্য দেখে আমি তো ভয়েই শেষ। এদিকে বিউটি তখন পিশাচ সর্দারকে বলল, সর্দার, আপনার কথা মতো আপনার বাবাকে মুক্ত করেছি, এখন নিষাদকে ছেড়ে দিন। বিউটির কথায় সর্দার বলল, ঠিক আছে, ছেড়ে দিচ্ছি, ওকে নিয়ে চলে যা, আর আমাদের গোত্রের বিষয়ে কোনো মাথা ঘামাবি না। সর্দারের কথায় বিউটি আমাকে নিয়ে চলে গেল তার রাজ্যে। সেখানে যাওয়ার পর আমার যত্ন নিল আর বলল, এখন আর ভয় নেই, ওর আশা করি এখন আর তোমার পিছু নিবে না। বিউটির কথায় ওকে বললাম, সেটাই যেন হয়। বিউটি, আমাকে বাড়িতে রেখে আসো, আমি রাতের বেলায় হারিয়ে গেছি, হয়তো মা বাবা অনেক চিন্তায় আছে। আমার কথা বিউটি বলল, ঠিক আছে, তোমাকে রেখে আসছি। তার আগে একটা কথা, আমি আমার জিন মা বাবাকে বলেছি তোমাকে বিয়ে করব, ওরা রাজি হয়ে গেছে। তুমি তোমার মা বাবাকে আজ বলবা আমার কথা। বিউটির কথার জবাবে ওকে বললাম, আচ্ছা ঠিক আছে, তবে তাই হবে, আমি আমার মা বাবাকে তোমার কথা বলবো। আমার কথায় বিউটি আমার চোখের দিকে তাকালো, আমিও তার চোখের দিকে তাকালাম। এরপর আমার কিছুই মনে নেই। হঠাৎ আমি দেখলাম আমি রুমে বসে আছি। আমি রুমে, হয়তো বিউটি আমাকে রেখে গেছে। নিজেকে রুমে দেখে বাইরে গেলাম। আমি বাইরে যেতে মা বাবা আমাকে দেখে চিৎকার দিয়ে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, বাবা, তুই কোথা থেকে ফিরলি? আজ 7 দিন হলো তুই বাড়িতে নেই। 7 দিন থেকে তোকে খুঁজছি, কিন্তু কোথাও পাইনি। মায়ের কথায় বেশ অবাক হলাম। আমি তাহলে 7 দিন থেকে জিনের রাজ্যে? আমার তো মনে হচ্ছিল 1 দিন বা 2 দিন হবে। এর মধ্যে 7 দিন কিভাবে চলে গেল? এদিকে মায়ের চিৎকারে বাবা এসে আমাকে দেখে বলল, নিষেধ বাবা, তোর কিছু হয়নি তো? আজ 7 দিন হলো তুই বাড়িতে নেই। তোকে সমস্ত জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। তোকে কোথাও না পেয়ে একজন হুজুরের কাছে গিয়ে জানতে পারি তুই নাকি জিনের রাজ্যে, তোকে নাকি জিনের বন্দি করে রেখেছে। তুই ঠিক আছিস? সেই জিনেরা তোর কোনো ক্ষতি করেনি তো? মা বাবার কথায় ওদের শান্ত করে বললাম, না বাবা, আমার কিছু হয়নি। হ্যাঁ, এটা সত্যি, আমাকে একদল জিন বন্দি করেছিল, কিন্তু ওরা আমার কিছু করেনি। বিউটি আমাকে ওদের হাত থেকে মুক্ত করেছে। তোমরা আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, বিউটি আমার কিছু হতে দিবে না। বাবা, তোমাদের আমার কিছু বলার ছিল। তোমরা তো সবই শুনেছ, বিউটির ব্যাপারে তো সবই জানো। বিউটি এখন একটা পরী। বাবা, আমিও বিউটি একে অপরকে পছন্দ করি, ভালোবাসি। আমি বিউটিকে বিয়ে করতে চাই। আমার কথায় মা বাবা অবাক হয়ে বললেন, এটা কিভাবে সম্ভব? ওই মেয়েটা একটা পরী, ও মানুষ হলেও না হয় ভেবে দেখতাম। না না, এটা কোনোভাবে মানি না। আমরা একটা পরীর সাথে আমার ছেলের বিয়ে দিব না। বাবার কথায় আমি বললাম, আরে বাবা, ও তো অনেক বছর ধরে মানুষের সাথে মিশেছিল। ওর মাঝে মানুষের আচার আচরণ, কথাবার্তা সব আছে। আমি ওকে পছন্দ করি বাবা। আমার কথা জবাবে বাবা বললেন, পছন্দ করতি তাহলে কোনো মানুষকে করতি? আমি কোনোভাবে এটা মানি না, মানব না। বাবার কথায় মা বললেন, তোর বাবা তো ঠিকই বলেছে নিষাদ, একটা পরীর সাথে বিয়ে হোক, এটা কোনো মা বাবা চায় না। মায়ের কথা শেষ হতে না হতে বাবা বললেন, ওই মেয়ের কথা ভুলে যা, আমরা তোকে অন্য কোথাও বিয়ে দিব, এখন ঘরে যা। মা বাবার কথায় মন খারাপ করে ঘরে চলে গেলাম। কি ভেবেছিলাম, কি হলো? ভেবেছিলাম মা বাবা মেনে নিবে, কিন্তু না, ওরা মানবেই না। এটা কখনো ভাবিনি। মনটা ভীষণ খারাপ। সারাদিন কোথাও যায়নি। সেদিন রাতে শুয়ে আছি, চোখে ঘুম আসছে না। হঠাৎ আমাদের গ্রাম থেকে চিৎকারের আওয়াজ আসতে শুরু হলো। একজন দুজনের চিৎকার না, অনেক মানুষের চিৎকার।
এত মানুষের চিৎকার শুনে বাইরে গিয়ে জানতে পারলাম দুজন লোক ভয়ঙ্করভাবে মরে পড়ে আছে। দুজন মানুষ মারা যাওয়ায় গ্রামের মধ্যে শোকের ছায়া পড়ে গেল। কেন এরকমটা হলো, কে ওদের মারলো কেউ জানে না। এমনিতে মন খারাপ, তার উপর দুজন মারা গেল। এরকম খবর শুনে আবারও বাড়িতে এসে শুয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে আমি যা শুনলাম সেটা শোনার আশা আমি কোনোদিন করিনি। আমি শুনলাম গত রাতে দুজন না মোট 7 জন মানুষ মারা গেছে। সবার মৃত্যু ছিল অস্বাভাবিক। মারা যাওয়ার পর তাদের চেহারা দেখে মনে হচ্ছিল ভয়ঙ্কর কিছু দেখে মারা গেছে ওরা। একটা গ্রাম থেকে 7 জন মারা গেলে কেমন অবস্থা হবে বলুন? গ্রামের মধ্যে কান্নাকাটির রোল পড়ে গেল। এসব দেখে আমি একাকী কোথাও গিয়ে বিউটিকে স্মরণ করলাম। আমার স্মরণে কিছুক্ষণের মধ্যে বিউটি চলে আসলো। বিউটি আসায় ওকে বললাম, বিউটি কি হয়েছে, খবর পাইছো? আমাদের গ্রামে 7 জন মারা গেছে একই রাতে। ওদের মৃত্যু দেখে তো স্বাভাবিক লাগছে না। আমার কথায় বিউটি মন খারাপ করে বলল, হ্যাঁ নিষাদ, এটা স্বাভাবিক মৃত্যু ছিল না। যে 7 জন মারা গেছে সবাইকে ভয় দেখিয়ে মেরে ফেলেছে ওই পিশাচ জিনের সর্দারের বাবা। আসলে 100 বছর আগে তোমাদের গ্রামের যে রাজা ছিল উনি তো পিশাচ জিনের বাবাকে বন্দি করেছে। আর তুমি তো জানো আমি তোমাকে বাঁচাতে পিশাচ জিনের বাবাকে মুক্ত করেছি। উনি 100 বছর পর মুক্ত হয়ে রাগে এই গ্রামের মানুষের উপর আক্রমণ করছে। এই গ্রামের সবার উপর রাগ আছে ওনার। যে 7 জন মারা গেছে এদেরকে মূলত ওই পিশাচ জিনের বাবা ভয় দেখিয়ে মেরেছে। উনি খুবই ভয়ঙ্কর রূপে দেখা দিচ্ছে সবাইকে। ওনার ভয়ঙ্কর রূপ দেখে কেউ চিৎকার করে লাঞ্চ ফেটে মারা গেছে, কেউ বা ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে মারা গেছে। বিউটির কথায় ওকে বললাম, এমন তো হওয়ার কথা ছিল না, উনি কেন এমনটা করছে? আমার কথায় বিউটি বলল, হ্যাঁ উনি কথা দিয়ে কথা রাখিনি। আমি এখনই বাবাকে নিয়ে যাবো ওদের কাছে। তুমি আজ রাতে সাবধানে থাকবা, গ্রামের সবাইকে সাবধানে থাকতে বলবা। এই বলে চলে গেল বিউটি।